ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। হিউম্যান মেটা নিউমো ভাইরাসের আতঙ্ক মোটামুটি রাতারাতি গায়েব হয়ে গেছে। আজ বাজার 23,708, অর্থাৎ 92 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 50,202, অর্থাৎ 280 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই যথারীতি 1615 কোটি টাকার বাই করেছে এবং এফআইআই যথারীতি প্রায় 1500 কোটি 1491 কোটি টাকার সেল করেছে। গতকাল আপনাদের পোর্টফোলিওতে যে লস হয়েছিল, আজকে সেই লসের পরিমাণ প্রায় 40% মতো রিকভার হয়ে গেছে বলে আমার বিশ্বাস। কারণ যেহেতু পোর্টফোলিওটা অলমোস্ট সিঙ্ক্রোনাইজড ওয়েতে হয়তো তৈরি, কিন্তু যদিও বাজেট আসছে কিন্তু মার্কেট কিন্তু লোয়ার লেভেলেই আছে। দেখুন, এই যে লাইনটা আমি ড্র করেছি ওয়ান ডে ক্যান্ডেলে, ঠিক আছে, এইটা ছিল আপনার এই ক্যান্ডেলটা ছিল নভেম্বরের লো 24,263, আর এটা হচ্ছে আপনার 31 জানুয়ারির লো, 31 ডিসেম্বরের লো 23,460। তাহলে 23,263, 23,460 এবং গতকালের লো 23,551। তো মোদ্দা কথা হচ্ছে যে এখন কিন্তু লোতেই কিন্তু মার্কেট ট্রেড করছে। সুতরাং খুব বেশি আশান্বিত হওয়ার কোনো কারণ নেই। কারণ কি, লোয়ার লেভেলে থাকতে থাকতে কোনোদিন এই লেভেলটাকে যদি ভেঙে দেয়, দেন মার্কেটে কিন্তু আমাদের যেটা এক্সপেকটেশন, যেটা আমরা আপনাদেরকে বলেছি, সেই অনুযায়ী কিন্তু মার্কেটে ফল আসতে পারে। এটাকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করবেন। এবং ফ্রেন্ডস দেখুন, যদি 2-3 মাস ধরে এইভাবে লোয়ার লেভেলে থাকে, আমার জন্য যেটা মনে হয়েছে, দ্যাট ইজ এ গুড অপরচুনিটি যে আপনারা আরো একটু দীর্ঘ সময় ধরে কিন্তু অ্যাকুমুলেশন করতে পারবেন। এবং এই টাইম কারেকশনটা মার্কেটেরও দরকার। কারণ কি, হুট করে উঠে যাবে আবার হুট করে নেমে আসবে। কালকে যদি দেখা যায় 3 দিন পরে আপনাদের পোর্টফোলিওতে 20% উপরে চলে এলো, আপনারা কিন্তু কেউ বিক্রি করবেন না। তারপরে দুদিনে আবার 20% নেমে এলে তখন কিন্তু আবার একইভাবে দুঃখ পাবেন। তার তুলনায় একটু মার্কেটকে ঠান্ডা হতে দিন। ফ্রেন্ডস, আমরা কোয়ার্টারলি রেজাল্ট সিজনে প্রবেশ করলাম। কালকে মার্কেটের অন্যতম প্লেয়ার টিসিএস সফটওয়্যার কোম্পানি, তার রেজাল্ট আসবে। তাছাড়া টাটা ইলাক্সির রেজাল্ট আসবে এবং ইরেডার রেজাল্ট আসবে। এই রেজাল্ট সিজন শুরু হওয়ার আগে আমি কিন্তু এখানে নোট করে রেখেছি যে অ্যাজ অন টুডে নিফটির পিই 21.8 এবং আর্নিং পার শেয়ার নিফটি 50 কোম্পানির 1085.5। নিফটি 50 কোম্পানিগুলোর যখন রেজাল্ট আসবে তখন ইপিএস এ এফেক্ট পড়বে। ইন জেনারেলি ইপিএস ওপরে যাবে। নিফটি যদি এই লেভেলে থাকে তাহলে পি কমবে, আর নিফটি যদি উপরের দিকে যায় তাহলে পি বাড়বে। আবার ইপিএস যদি বাড়ে, মার্কেট যদি নিচে আসে, তাহলে দুদিক দিয়ে কিন্তু পিই কমতে শুরু করবে। সুতরাং আমি আজকের দিনটার কথা নোট রাখুন। আজকে 7 জানুয়ারি আমরা নোট করে রাখলাম পিই 21.8, ইপিএস 1085.5। যে কোনো ক্রাইসিসে নিফটি পিই 20-র নিচে ইন জেনারেলি যায় না। সো এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। ফ্রেন্ড, আপনারা জানেন কানাডার সঙ্গে আমাদের একটা বড় টেনশন চলছিল। ওখানকার যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, এবারে প্রবলেমটা হচ্ছে ওখানে খালিস্তান ইস্যুতে
ইন্ডিয়ার সঙ্গে বহু প্রবলেম চলছিল, ওখানে একজন কাউকে মার্ডার করা হয়েছে, তো উইদাউট এনি প্রুফ তারা কিন্তু ইন্ডিয়ার উপর দোষ চাপাচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট ডিপ্লোম্যাটিক টাই উইথ কানাডা কিন্তু যথেষ্ট নিম্নমুখী। অন্যদিকে কানাডা একটা কিন্তু ভালো মানে রিচ কান্ট্রি, তাদের যে পেনশন ফান্ড একটা বিশাল পরিমাণ টাকা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনভেস্টেড আছে। জানি না এভাবে এফআইআই সেলিং এর মাধ্যমে তারা কতটা সেল করছে না করছে, কিন্তু গতকাল উনি রিজাইন করেছেন বিকজ তাদের নিজেদের দলের মধ্যে ডিসেন্ট প্লাস আরো অন্যান্য ইস্যুতে। সো নাও এখন দেখতে হবে, এবং এর পেছনে অনেকে যেটা বলছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি একটা প্রেসার দিয়ে রেখেছে, যার জন্য, কারণ কি ওরা কানাডার থেকেও অনেক কিছু প্রবলেম বলেছে, কানাডার উপর এটা করে দেবো ওটা করে দেবো। সো দিস অল আর দ্য ইস্যু, যে কোনো কারণেই হোক না কেন উনি রিজাইন করেছেন। এবারে দেখার যে কানাডার সঙ্গে আমাদের ভবিষ্যৎ রিলেশন কোন দিকে যায়। ফ্রেন্ডস, আজকে একটা অত্যন্ত দুর্দান্ত খবর এসছে, যদিও খবরটার সঙ্গে বাজাজ আমাদের যে শেয়ার বাজার অত্যন্ত নিকট থেকে লিঙ্কড। সেটা হচ্ছে কি না, মিনিস্ট্রি অফ ডিফেন্স আজকে যেটা বলেছে, in order to give impetus to the ongoing and future reforms, it was unanimously decided to observe 2025 as the year of reforms in the MOD। অর্থাৎ চতুর্দিকের কথা ভেবে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিসাইড করেছে 2025কে তারা ইয়ার অফ রিফর্মস এর সূচনা হিসাবে কাউন্ট করবে। ফ্রেন্ডস, জিওপলিটিক্যালি যদি দেখেন, আমাদের উত্তরে চায়না, পশ্চিমে পাকিস্তান। চায়না আমাদের যাই সম্পর্ক যেভাবেই থাকুক না কেন প্রথম শত্রু, পাকিস্তান এদিকে, ওপারে বাংলাদেশ মানে পশ্চিমে, আবার মাথার উপরে দিকে আছে আবার আফগানিস্তান। তাহলে এক হচ্ছে চতুর্দিকে ইসলামিক কান্ট্রি, এবং ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে যে মৌলবাদ সেটা তাদের নিজেদের মধ্যেই সমস্যা প্রচুর চলছে, আর উপরে চায়না। সুতরাং আমাদের যে ডিফেন্সের যে প্রিপারেশনটা সেটা কিন্তু চতুর্মুখী হতে হবে। তাই কিন্তু আজকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, they should aim at transforming the armed forces into a technologically advanced combat ready force capable of multi-domain integrated operation. It will lay the foundation for unprecedented advancement in defense preparedness, ensuring India's security and sovereignty amid challenges of 21st century contract will be। আচ্ছা, এবারে কি তাহলে এটা বুঝতে পেরে গেছেন যে ডিফেন্সের দিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খরচ করব, আলটিমেট মোদ্দা কথা, এবং সেই যে এক্সপেন্ডিচারটা হবে সেটা কিন্তু বেশ কিছুটা টেকনোলজি ড্রিভেন। আপনারা দেখেছেন যে প্রেজেন্ট ডে যে ওয়ারফেয়ার সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আনম্যান্ড কোনো লোক লাগছে না, এয়ারক্রাফট, কোনো মানে ড্রোন, কিংবা ধরুন কেউ এখানে বসে আছে নিয়ে সে অন্য জায়গায় কিছু ক্ষতি করছে। এগুলো হচ্ছে কি টেকনোলজিক্যাল ব্যাপার। নেক্সট যেটা হচ্ছে, ইন জেনারেলি গভর্নমেন্ট যে পয়সাগুলো খরচ করে তার অধিকাংশ পয়সাটা সাধারণত এই ফিল্ডে গভর্নমেন্টের কোম্পানিগুলোই পুরনো এবং বড় সেদিকে যেত, ঠিক আছে। বাট গভর্নমেন্ট ডিসাইডেড যে কন্ট্রাক্ট উইল বি গিভেন টু প্রাইভেট ডিফেন্স কোম্পানিজ অলসো, ক্লিয়ার। এবং নট অনলি এদেরকে কন্ট্রাক্ট দেওয়া হবে, একদিন পর্যন্ত আমরা যেটা ডিফেন্সে বাইরে থেকে ইম্পোর্ট করতাম আমরা কিন্তু এবার থেকে ডিফেন্স সেক্টরে এক্সপোর্ট করতে পারবো, তার প্রস্তুতির কথা বলা হয়েছে। সুতরাং বাজেটকে কেন্দ্র করে এবং আগামী দিনের ভবিষ্যৎকে কেন্দ্র করে ডিফেন্স সেক্টরের যে সমস্ত প্রাইভেট প্লেয়ার
এবং যাদের এখনো পর্যন্ত অত্যন্ত ধরুন মানে শিশু গর্ভস্থ অবস্থায় যে অবস্থায় থাকে, এই কোম্পানিগুলো কিন্তু সেই অবস্থায় আছে। কেউ জানে না আজ থেকে 10 বছর পরই এই সমস্ত কোম্পানিগুলো কত বড় বিশাল আকার ধারণ করতে পারে। তাই এই সেক্টরের যে সমস্ত প্রাইভেট প্লেয়ার আছে সেগুলো নিয়ে আমি অল্প অল্প করে আপনাদেরকে বলবো, এবং পারলে আপনারা পোর্টফোলিওতে আপনার টোটাল ধরুন পোর্টফোলিওর 10% আপনারা কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য অ্যালট রাখতে পারেন, প্রোভাইডেড মানে কোম্পানিগুলো দেখে। প্রাইভেট প্লেয়ার যেগুলো আছে, ফার্স্ট হচ্ছে ডেটা প্যাটার্ন, 13,413 কোটি টাকার কোম্পানি। যেহেতু ইনিশিয়াল স্টেজে আছে, তাই কোম্পানিগুলোর যে বর্তমান যে ফান্ডামেন্টাল সেটা বেশ কিছুটা মানে চটকে আছে ইন দ্য সেন্স তাদের ভ্যালুয়েশন এখনো ডিসাইড করা মানে এখনো পর্যন্ত তারা কি ধরনের ভ্যালুয়েশন কমান্ড করবে, কি ধরনের অর্ডার বুক তাদের মধ্যে আসবে। যত বেশি ম্যাচিওর হবে কোম্পানিগুলো তত কিন্তু তারা বেটার হবে। এইটা 13,379 কোটি টাকার কোম্পানি, এগুলোতে গেলে কিন্তু লিডিং ডিফেন্স ওরিয়েন্টেড কোম্পানি। তাহলে একদম পুরো মানে ডিফেন্স বলতে শুধু কিন্তু আর্মি, এয়ারফোর্স, নেভি নয়, ইসরোর সঙ্গেও এরা লিঙ্কড, এবং এরা মানে ফ্যালের সঙ্গে মানে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডস এর সঙ্গেও কিন্তু বসে কাজকর্ম করে। সুতরাং এরা কিন্তু এখনো পর্যন্ত একটা শিশুর অবস্থাতে আছে। কিন্তু আজ থেকে যদি আপনারা ভাবেন যে এরা এককালে অত্যন্ত দৈত্য আকার ধারণ করবে, দেন সেই কথা ভেবে কিন্তু এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা মানে আপনাদের পোর্টফোলিওতে অল্প অল্প করে অ্যাড করে রাখুন। স্টোরিকে বুঝতে হবে এবং অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আপনাদেরকে কিন্তু পজিশন নিতে হবে। শেয়ার বাজার কিন্তু এটাই হচ্ছে মূল ব্যাপার, যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না সেখানে কিন্তু খুবই সমস্যা। যদি আপনাকে বলি এই শেয়ার যেভাবে ভোলাটিলিটি দেখাচ্ছে, কতবার ধরে শেয়ার একবার কি হচ্ছে নিচে আসছে, যদি আপনি দেখেন 2000 লেভেলে চলে আসছে, 3600 লেভেল চলে যাচ্ছে, 3400 লেভেল চলে যাচ্ছে। মিনস এখন ইনিশিয়াল স্টেজে সবাইকে ভয়ে কাউকে সেভাবে পজিশন নিতে দিচ্ছে না। তাহলে এটা গেল কার? ডেটা প্যাটার্ন, 13,413 কোটি। দ্বিতীয় শেয়ার এমটার টেকনোলজি। যদি দেখেন এমটার টেকনোলজি, ফার্স্ট গিয়ে কিন্তু কোম্পানিগুলোকে একটু স্টাডিও করবেন। আপনারা নিজেরা যদি একটু না স্টাডি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোম্পানিগুলোকে যেভাবে। আচ্ছা দেখুন, এমটার ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার্স কম্পোনেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য ডিফেন্স, এরোস্পেস, নিউক্লিয়ার, ক্লিন এনার্জি সেক্টর। ডাউট ক্লিয়ার? মাত্র 5,328 কোটি টাকার কোম্পানি, 137-এর পিইতে ট্রেড করছে, যদিও পি এক্সপেন্সিভ। কিন্তু এখানেও আপনি যদি চার্ট দেখেন তাহলে চার্ট কিন্তু একইভাবে ভোলাটাইল, কখন ডবল হয়ে যায়, কখন আবার নিচে চলে আসে। যখন একটা কনসিস্টেন্ট অর্ডার বুক শেয়ারে থাকবে তখন কিন্তু এই যে দেখুন একবার চলে গেল 2800 পর্যন্ত, আবার নিচে এসছে 1200, সেখান থেকে চলে গেছে 2900, আবার নিচে চলে এলো 1500, আবার তারা। সুতরাং রিস্ক এগুলো লোয়ার রেঞ্জ, এটা কিন্তু লোয়ার রেঞ্জে আছে। সুতরাং আপনাদেরকে রিস্ক, যেখানে রিস্ক সেখানেই প্রফিট, এইভাবে কিন্তু শেয়ারগুলোকে অ্যাকুমুলেশন করতে হয়। যেমন ধরুন পারস ডিফেন্স, PARS, কত কোটি টাকার কোম্পানি? মাত্র 4,294 কোটি টাকার কোম্পানি, ইন্ডিয়ার লিডিং ডিফেন্স কোম্পানি। ক্লিয়ার? এবারে যদি চার্ট দেখেন, শেয়ারটা 800 টাকা থেকে 1800 টাকা হয়ে গেছিল পারস, এবং যখন 1600-1700 গেছিল আমি সবাইকে বলেছিলাম যে পার্সিয়ালি প্রফিট বুক করতে চাইলে করতে পারেন। দেখুন 1600 কাছাকাছি চলে গেছিল, আবার সেখান থেকে চলে এসেছিল কোথায়? 900। সো এই ভোলাটিলিটি কিন্তু ইনিশিয়াল স্টেজে থাকবে। যত ম্যাচিওর হবে কোম্পানি তত কিন্তু ভোলাটিলিটি কমবে, বিজনেস বাড়বে, পি কমবে, আর্নিং বাড়বে, এই সমস্ত জিনিসগুলো হবে। তিনটে হয়ে গেল পারস ডিফেন্স।
দেন আইডিয়া ফোর্জ, এ কিন্তু ঘাড় তুলতে পারছে না। এরা হচ্ছে বেসিক্যালি ড্রোন তৈরি করে। আইডিয়া কবে ঘাট তুলে দৌড়াতে শুরু করবে? কিন্তু মেন জিনিস হচ্ছে দেখুন, মাত্র 2627 কোটি টাকার কোম্পানি 151 পিতে ট্রেড করছে। কোম্পানিটা কিন্তু যখন আইপিও আসে তখন কিন্তু বড় এক্সপেকটেশন নিয়ে কিন্তু মার্কেটে এসেছিল, কিন্তু সেই আইপিও প্রাইস থেকে প্রায় 50% নিচে চলে এসছে শেয়ারটা। 50% নিচে, প্রায় 1200-1300 টাকার কাছ থেকে দেখুন, ঠিক আছে, 1300-1400 কাছ থেকে এই লেভেলে এসছে 600 টাকার কাছাকাছি। ড্রোন তৈরি করে, সুতরাং কিভাবে কি ইয়ে হবে না হবে, কিন্তু শেয়ারটাকে লক্ষ্য রাখবেন। যদি আমি দেখি আইডিয়া ফোর্জ, আচ্ছা, কোম্পানি ম্যানুফ্যাকচার আনম্যান্ড এয়ারক্রাফট ভেহিকলস ফর ম্যাপিং, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলিয়েন্স। সো বেসিক্যালি এই যে আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম, তো ডিফেন্স রিলেটেড ক্ষেত্রেই কিন্তু এরা ইনভলভ। আর একটা কোম্পানি হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম। এই কোম্পানি অনেক আছে যেগুলোকে আমরা ট্র্যাক করি, এবং যেগুলোর মধ্যে একটা আমি দেখুন বড় কোম্পানিও আছে, লার্সেন অ্যান্ড টুব্রো, এই অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু এগুলোতে কি হচ্ছে, সেগুলোতে কিন্তু স্টেবল মানি যাবে, কিছু এই সমস্ত শেয়ারে রাখতে হবে। 4156 কোটি টাকার কোম্পানি 87 পিতে ট্রেড করছে। যে পায়োনিয়ার ইন ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রো মেকানিক্যাল সলিউশন। এবারে যদি ভেতরে ঢোকান একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন ক্লায়েন্ট কে কে, এই কোম্পানির কাদের কাদের সঙ্গে ব্যবসা করে দেখুন। আচ্ছা, the company's products are used across multiple industries including aerospace system, ground defense, space, avionic system, homeland security, transportation। এবারে ক্লিয়ার, অর্থাৎ যে বক্তব্যটা আমি বলতে চাইছি আশা করি আপনাদের কাছে সেটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা এর চার্টটা দেখব। শেয়ারটা কিন্তু আমরা 40 টাকার কাছ থেকে মানে ট্র্যাক করে করে আসছি, এই সমস্ত জায়গা থেকে বা এই ক্যান্ডেল থেকে কিন্তু ট্র্যাক করে করে এসে বর্তমানে কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাচ্ছে, হয়তো এ আর একটা বড় লেগের র্যালি দিলেও দিতে পারে। ফ্রেন্ড দেখুন, কোনো কিছু কিন্তু এখানে বলছি মানে এটা নয় যে একদম পুরো আপনারা শেয়ার গুলোকে কিনতে থাকবেন, এই নয়, বাট এটা হচ্ছে জাস্ট এডুকেশন পারপাসের জন্য। তো ফ্রেন্ডস, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কোম্পানি হিসাবে তৈরি হতে পারে, এই নয় কালকে, ঠিক আছে, 5 বছর পরে এই সমস্ত কোম্পানি হয়তো বড় কোম্পানি হলেও হতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের।